এই নির্দিষ্ট স্লাইডে এবার আমরা আলোচনা করব বেসিক অ্যাকাউন্টিং পর্যালোচনা এই যে টার্মটি দেওয়া আছে এর সম্বন্ধে। প্রথমে আমরা যে নির্দিষ্ট স্লাইডে তথ্যটি এখানে লেখা আছে বা মেনশন করা আছে সেটি আগে আমরা পড়ব। এখানে কি লেখা আছে? বেসিক অ্যাকাউন্টিং পর্যালোচনা ভূমিকা। ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। অ্যাকাউন্টিং হলো ব্যবসায়িক লেনদেন রেকর্ড করার মাধ্যম এবং এটি ব্যবসার একটি ভাষা হিসেবে বিবেচিত হয়। অ্যাকাউন্টিংয়ে লেনদেন যা আর্থিক চরিত্রে রেকর্ড করা যায় না, লেনদেন হয় পৃথকভাবে বা সমষ্টিগতভাবে তাদের গ্রুপ অনুযায়ী রেকর্ড করা হয়। ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত। এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি জানতে পারলাম? বেসিক অ্যাকাউন্টিং পর্যালোচনা বলতে সাধারণত অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক ধারণাগুলোর সম্পর্কে বিশ্লেষণ বা পুনর্মূল্যায়ন করা বোঝায়। তাহলে এই ধরনের পর্যালোচনার কিছু বিষয়ের ব্যাপারে আমাদের জানা উচিত। তো এর থেকে কিছু বিষয় যেগুলো অন্তর্ভুক্ত করা হতে পারে সেই বিষয়গুলির ওপর আমরা কি বলতে পারি বা সেই বিষয়গুলো কি হতে পারে? অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞা। তো অ্যাকাউন্টিং কি, এর প্রধান উদ্দেশ্য কি, কিংবা এর কার্যক্রম বা কী? তো অ্যাকাউন্টিং তাহলে আমরা এভাবে বলতে পারি যে অ্যাকাউন্টিংয়ের একটা ফর্মুলা থাকে, যেই ফর্মুলার ওপরে ভিত্তি করে আমরা এর সংজ্ঞা কিংবা অ্যাকাউন্টিং কী বা এর প্রধান উদ্দেশ্য কী বা এর কার্যক্রম কী তার মূল যে অ্যান্সারটি হয় সেখান থেকে আমরা এটা পেতে পারি। তাহলে সেখান থেকে মানে কি? সমীকরণ থেকে, মানে ফর্মুলা থেকে। তো অ্যাকাউন্টিংয়ের সমীকরণ বা ফর্মুলা আমরা কী হিসেবে লিখতে পারি? সম্পদ মানে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস মানে দায় প্লাস মালিকানা মানে ওনার্স ইকুইটি। তো এই সমীকরণটি অ্যাকাউন্টিংয়ের ভিত্তি হিসেবে কাজ করে এবং ব্যবসার আর্থিক অবস্থার প্রতিফলনও ঘটায়। তো অ্যাকাউন্টিংয়ে বেসিক কিছু ডিটেলসও থাকে যা আমাদের এর সমীকরণের সাথেও জানা উচিত, মানে লেনদেন মানে ট্রানজ্যাকশান রেকর্ড করা এবং জার্নাল এন্ট্রি তৈরি করা এবং লেজার আপডেট করা এবং ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা মানে প্রিপেয়ার করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করা মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে যেসব স্টেটমেন্ট আমরা ফাইন্যান্সিয়ালি তৈরি করি, এবং মৌলিক আর্থিক ও প্রতিবেদন হিসেবে তাহলে আমরা কি বলতে পারি? আয় বিবরণী মানে ইনকাম স্টেটমেন্ট, স্থিতিপত্র মানে ব্যালেন্স শিট, তারপর নগদ প্রবাহ বিবৃতি মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে ডেবিট এবং ক্রেডিটের নিয়ম হিসেবে আমরা কি বলতে পারি? মানে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিটের অ্যান্সার বা উত্তর এখানে কি হতে পারে? ডেবিট এবং ক্রেডিট কিভাবে কাজ করে এবং কিভাবে লেনদেনগুলিকে সঠিকভাবে শ্রেণীবদ্ধ করা হয় সেই হিসেবে আমরা এখানে জানতে পারি যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিংয়ের সিস্টেমের ওপরে ডিপেন্ড করে, কিভাবে আমরা ডেবিট আর ক্রেডিট কিভাবে আমরা এটা কাজ করব বা কিভাবে এটা কাজ করা উচিত। তো প্রতিটি লেনদেনের জন্য দুটি সমান ও বিপরীত এন্ট্রি ডিটেলসটা রিলেট করে কার সাথে? একটি ডেবিট ও একটি ক্রেডিট তার সাথে। তো সেই হিসেবেও এটা রেকর্ড করা হয়। তো কিছু সাধারণ অ্যাকাউন্টিং নীতি মানে GAAP গ্যাপ মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যে সকল নীতিমালা বা প্র্যাকটিস ব্যবসায়ের অ্যাকাউন্টিং প্রতিক্রিয়ার সময় অনুসরণ করতে হয় তা বেসিক্যালি ডিপেন্ড করবে বা নির্ভর করবে এই পর্যালোচনার একটি ব্যবসায় বা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থায়, এবং যেটি এটা বুঝতেও সাহায্য করবে এবং বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক ভূমিকাও পালন করবে। তো বেসিক অ্যাকাউন্টিং পর্যালোচনা অর্থাৎ বেসিক অ্যাকাউন্টিং রিভিউ একটি বিষয়বস্তুর উপর আলোচনাও করা যেতে পারে বা পর্যালোচনাও হতে পারে, যেখানে প্রাথমিক অ্যাকাউন্টিং ধারণাগুলোর পর্যালোচনাও করা হবে। তো ভূমিকা মানে ইন্ট্রোডাকশন। তো এই
পর্যালোচনার যে বিষয়বস্তুটি আমরা এখানে জানতে পারলাম তা প্রারম্ভিক অংশও হতে পারে বা প্রারম্ভিক অংশ হিসেবেও আমরা ধরতে পারি, যেখানে বেসিক অ্যাকাউন্টিং এবং এর সংক্ষিপ্ত পরিচিতি বা মূল্য ধারণাগুলো তুলে ধরা যেতে পারে। কিসের দ্বারা? অ্যাকাউন্টিংয়ের ধারণা, তার দ্বারা। তো অ্যাকাউন্টিংয়ের ধারণা হিসেবে আমরা জানতে গেলে আমাদের এর পরবর্তী স্লাইডে যেতে হবে। তো এর পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে? অ্যাকাউন্টিং ধারণা। প্রথমে আমরা যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটা পড়ব। কি লেখা আছে? নিম্নলিখিত অ্যাকাউন্টিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা: অর্থ পরিমাপ ধারণা, ব্যবসায়িক সত্তা ধারণা, উদ্বেগ ধারণা যাচ্ছে, মিলের ধারণা, অ্যাকাউন্টিং সময়ের ধারণা, দ্বৈততা বা ডাবল এন্ট্রি ধারণা, খরচ ধারণা। এই নির্দিষ্ট যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটি পড়ার পর আমরা কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে অ্যাকাউন্টিং ধারণা বলতে সাধারণত সেই মৌলিক নীতিমালা বা মূল নীতি বোঝায় যা অ্যাকাউন্টিং প্রক্রিয়ায় অনুসরণ করা হয়। এই ধারণাগুলো ব্যবসার আর্থিক লেনদেন এবং আর্থিক প্রতিবেদন তৈরির সময় সঠিকতা ও সামঞ্জস্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কিছু গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিংয়ের ধারণা যেগুলো আমরা বলতে পারি সেগুলো আমরা বিজনেস এন্টিটি কনসেপ্ট হিসেবেও বলা যেতে পারে, বা সেগুলোকে বিজনেস এন্টিটি কনসেপ্ট হিসেবে বলা যেতে পারে। মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এর মালিকের থেকে আলাদা একটি সত্তা হিসেবে গণ্য করা হয় বা করা যেতে পারে। দ্বিতীয়ত, গ্রোয়িং কনসার্ন কনসেপ্ট হিসেবেও আমরা এটা ধারণা করতে পারি, যেটা ধরে নেওয়া হয় যে ব্যবসাটি অনির্দিষ্টকালের জন্য অ্যাক্টিভ থাকবে এবং ভবিষ্যতে মানে ফিউচারেও এর লিকুইডেশনস হবে না। তৃতীয় কনসেপ্ট হিসেবে আমরা কি বলতে পারি? অ্যাক্রুয়াল কনসেপ্ট। লেনদেনগুলি তখনই রেকর্ড করা হয় যখন তা ঘটে, নগদ আদান প্রদান যখনই হোক না হোক। এরপরে ম্যাচিং ধারণা, মানে আয়কে তার সাথে সম্পর্কিত সবচেয়ে যে সম্পর্কিত খরচের সঙ্গে আমরা মিলিয়ে দেখব কিংবা যে মিলিয়ে দেখানো হবে সেটির সঙ্গে কার লিঙ্ক থাকবে? সেটির সঙ্গে লিঙ্ক থাকবে যে একটি কনসেপ্টের ওপর, যাতে একই সময়ের মধ্যে আয় ও খরচের তুলনাও করা যেতে পারে। নেক্সট কনসেপ্ট হিসেবে আমরা ধরতে পারি রেভিনিউ রেকগনিশনস কনসেপ্ট। রাজস্ব তখনই স্বীকৃত হয় যখন তা অর্জিত হয়, যদিও অর্থ আদান প্রদান হয়তো পরবর্তী সময়েও হতে পারে। এরপরে কনসেপ্ট টাইম পিরিয়ড কনসেপ্ট, মানে ব্যবসার কার্যক্রম নির্দিষ্ট সময় যেমন মাস কিংবা বছর জন্য ভাগ করা হয় এবং সেই সময়ের মধ্যে আয় ও ব্যয় রেকর্ড করা হয়। তো যে ধারণাগুলি এখানে তুলে ধরা হয়েছে নির্দিষ্ট স্লাইডে সেই হিসেবে আমরা বলতে পারি কি? অর্থ পরিমাপ ধারণা, মানে মানি মেজারমেন্ট কনসেপ্ট। শুধুমাত্র সেই সব ঘটনা ও লেনদেন রেকর্ড করা হয়ে থাকে এই কনসেপ্টের ওপরে যা অর্থের মাধ্যমে পরিমাপ করা হয় বা করা যায়। তারপরে বিজনেস এন্টিটি কনসেপ্ট, মানে ব্যবসার মালিক ও ব্যবসার মধ্যে একটি পরিষ্কার বা ক্লিয়ার পার্থক্য করা হয় এই ক্ষেত্রে, যেখানে ব্যবসা লেনদেনকে মালিকের ব্যক্তিগত লেনদেন থেকে আলাদা রাখা হয়। গোয়িং কনসার্ন কনসেপ্ট, মানে উদ্বেগ ধারণা বা উদ্বেগ ধারণায় যাচ্ছে সেই হিসেবে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট হিসেবে বলতে পারি যে ধরে নেওয়া হয় যে ব্যবসা অনির্দিষ্টকালের জন্য অ্যাক্টিভ থাকবে এবং তার কার্যক্রম ভবিষ্যতে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে এই হিসেবে একটি সম্পদ বা এই হিসেবে এটিকে আমরা একটি সম্পদ ও দায়ের মূল্যায়নেও সহায়তা হিসেবেও ধরতে পারি বা সহায়তাও করতে পারি। তারপরে ম্যাচিং কনসেপ্ট, এটি আমরা একটি নির্দিষ্ট সময়ের আয়ের বিপরীতে হিসেবে দেখতে পারি এবং সেই সময়ে খরচগুলোকেও রেকর্ড করতে পারি বা
করতে হয় সেই ক্ষেত্রে। তো এর ফলে আয় এবং খরচের মধ্যে সঠিক মিল বা ম্যাচ তৈরি করা হয়, যা সঠিক বা কারেক্ট বা পজিটিভ মুনাফা বা কিংবা ক্ষতির হিসেব করতেও সাহায্য করে। মানে এটি একটি পজিটিভিটি হিসেবে আমরা দেখতে পারি। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট আসলে ব্যবসার কার্যক্রমকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাগ করে নেওয়া হয়, এই ক্ষেত্রে করে নেওয়া হয় বা করা হয় এবং সেই সময়ের মধ্যে আয় ও ব্যয় রেকর্ডও করা হয়। এটি আর্থিক প্রতিবেদন তৈরিতে সহায়তা করে। তো ডুয়াল অ্যাসপেক্ট অর ডাবল এন্ট্রি কনসেপ্ট হিসেবে আমরা কী বলতে পারি? দ্বৈততা বা ডাবল এন্ট্রির ধারণা। প্রতিটি লেনদেনে দুটি দিক থাকে, একটি ডেবিট এবং একটি ক্রেডিট। ডাবল এন্ট্রি সিস্টেমে প্রতিটি লেনদেন দুটি অ্যাকাউন্টে রেকর্ড করা হয়, যাতে অ্যাকাউন্টিং সমীকরণটি সর্বদা ভারসাম্যপূর্ণ থাকে। মানে সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা। তো কস্ট কনসেপ্ট মানে খরচ ধারণা। এইখানে আমরা কি বলতে পারি? সম্পদগুলি তাদের অধিগ্রহণ মূল্যে রেকর্ড করা হয়, অর্থাৎ যে দামে সম্পত্তি ক্রয় করা হয়েছে তার রেকর্ড রাখা হয়, মার্কেট বা বাজার মূল্যে নয়। এরপরে আমরা জানব খরচের ধারণা হিসেবে। তো তার জন্য আমাদেরকে পরবর্তী স্লাইডে যেতে হবে। পরবর্তী স্লাইডে কি মেনশন করা আছে? খরচের ধারণা। প্রথমে আমরা যে তথ্যটি নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটি আগে পড়ে দেখব। খরচের ধারণা এটি এমন একটি ধারণা যা চলমান উদ্বেগের ধারণার সাথে ঘনিষ্ঠভাবে প্রাসঙ্গিক। স্থায়ী সম্পদ শুধুমাত্র ক্রয় মূল্যের পরিপ্রেক্ষিতে প্রবেশ করা হয়, যা ক্রয়ের মুহূর্তে সম্পত্তির একটি আসল মূল্য। অবচয় মূল্য বা অবচয় মূল মূল্য, এখানে আমরা অবচয় মূল মূল্য হিসেবে আমরা এখানে পড়ব, কারণ অবচয় মূল্য যদি বলি তাহলে সেখানে আরেকটা অন্যরকম মানে হবে। তো সেই হিসেবেও আমরা তথ্যটা জানব, কিন্তু এই নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা আগে আমরা পড়ব, তারপরে অবচয় মূল্য হিসেবে কী তথ্য হতে পারে সেটির সম্পর্কেও জানব। তো অবচয় মূল মূল্য থেকে বাদ দেওয়া হয় যা সম্পদের প্রথমে ক্রয় মূল্য অ্যাকাউন্টিং সময়ের শেষে সম্পদের বইয়ের মূল্যকে হাইলাইট করবে। তো আদায়যোগ্য মূল্য হলো বিক্রয় বা আদায়ের মুহূর্তে সম্পদের মূল্য। প্রতিস্থাপন মান হলো অন্য একটি মান যা পুরনো সম্পদকে নতুনের সাথে প্রতিস্থাপন করার মুহূর্তে বিবেচনা করা হয়। তো খরচের ধারণা, এই যে তথ্যটি আমরা এখানে পড়লাম সেই হিসেবে আমরা কী জানতে পারলাম? এটি খরচ ধারণা বা কস্ট কনসেপ্টের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, সেটা আমরা এক নির্দিষ্ট ডিটেলসটি পড়ে জানতে পারলাম। তো খরচ ধারণা অনুযায়ী সম্পদগুলোর সঙ্গে ক্রয় মূল্যে রেকর্ড করা হয় এবং সেই মূল্যটি পরবর্তীতে অবচয় মানে ডেপ্রিসিয়েশন হিসেবেও আমরা একটি হিসাবের মাধ্যম হিসেবেও কমানো হয় বা কমানো যেতে পারে। তো এই ধারণার মূল বিষয়গুলি কি? ক্রয় মূল্য সম্পদগুলি তাদের ক্রয় সময়কার আসল মূল্যে রেকর্ড করা হয়, যা এই সময়কার আর্থিক অবস্থা প্রতিফলিত করে। তো এই মূল্যকে ক্রমাগত হ্রাস করে অবচয়ের মাধ্যমে সম্পদের ব্যবহারযোগ্য জীবনকালের মধ্যে ব্যয় হিসেব করা হয়। বইয়ের মূল্য মানে অবচয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তা হলো বইয়ের মূল্য। এটি স্থায়ী সম্পদের যে মূল্য অ্যাকাউন্টিং সময়ের শেষে ব্যালেন্স শিটে দেখানো হয়। তো আদায়যোগ্য মূল্য মানে সম্পদের যে মূল্য বাজারে বিক্রি বা আদায় করার সময় উপলব্ধ হবে। তো প্রতিস্থাপন মূল্য মানে পুরানো সম্পদকে নতুন সম্পদ দিয়ে প্রতিস্থাপনের সময়কার মূল্য। তো চলমান উদ্বেগের ধারণা মানে গোয়িং কনসার্ন কনসেপ্ট এর সাথে খরচ ধারণার সম্পর্ক এই কারণে গুরুত্বপূর্ণ হয়, কারণ যে চলমান উদ্বেগ ধারণা অনুযায়ী ধরে নেওয়া হয় যে ব্যবসাটি ভবিষ্যতেও চালু থাকবে বা অ্যাক্টিভ থাকবে,
সেই ক্ষেত্রে সেই হিসেবে সম্পদের অপচয় ধীরে ধীরে তাদের ব্যবহারযোগ্য জীবনকালের সঙ্গেও জুড়ে সেটি কাটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি ব্যবসার ভবিষ্যৎ আর্থিক স্বাস্থ্য মূল্যায়নেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেও পালন করতে পারে। তো খরচের ধারণা মানে কস্ট কনসেপ্ট হলো অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা সম্পদ বা সম্পত্তির ক্রয় মূল্যকে রেকর্ড করার সময় ব্যবহৃত হয়। তো এই ধারণা অনুসারে একটি সম্পদ বা সম্পত্তির ক্রয় মূল্যই তার প্রকৃত মূল্য হিসেবে বিবেচিত হয় এবং সেটাই হিসাব বইতে রেকর্ড করা হয়। এই ধারণাটি ব্যবসা সম্পদ এবং দায়ের মূল্যায়নের জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি সরবরাহ করে। তো খরচের ধারণার মূল বিষয়গুলি হলো ক্রয় মূল্যের রেকর্ড, সম্পদগুলো তাদের ক্রয়ের সময়কার মূল্য হিসেবে বা মূল্যে হিসাব বইতে রেকর্ড করা হয় এবং সেটি ভবিষ্যতে প্রতিবেদন তৈরির ভিত্তি হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অপচয় হিসেবে যে স্থায়ী সম্পদের ক্ষেত্রে ক্রয়ের পর তা ব্যবহারের সাথে সাথে তার মূল্য হ্রাস পায়, যা অপচয় হিসেবে রেকর্ড করা হয়। অপচয়ের পর যে মূল্য অবশিষ্ট থাকে তা হলো বইয়ের মূল্য। তো বাজার বা মার্কেট মূল্য হিসেবে আমরা এখানে কি উপেক্ষা হিসেবে বলতে পারি, খরচের ধারণা অনুযায়ী সম্পদ বা সম্পত্তির বর্তমান বাজার মূল্য হিসাব বইতে রেকর্ড করা হয় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি জমি বা মেশিন কিনে সেটি পরবর্তীতে বাজারে কম বা বেশি মূল্যে বিক্রি হতেই পারে, কিন্তু তা সত্ত্বেও হিসাব বইতে ক্রয়ের সময়কার মূল্যই রেকর্ড করা হয়। তো এখানে আমরা আর কি বলতে পারি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা মানে এই ধারণাটি ব্যবহার করে ব্যবসার আর্থিক প্রতিবেদনগুলো আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করা হয়, কারণ ক্রয়ের মূল্য নির্ধারণ করা সহজ এবং প্রমাণ সাপেক্ষ। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে অপচয় মূল্য বা অপচয় মূল মূল্য এই দুটি যে পার্টিকুলার ওয়ার্ডসগুলো আমরা বলছি, সেই হিসেবে আমরা এটা বলতে পারি যে এর উদাহরণস্বরূপ যে একটি ব্যবসা 2021 সালে একটি মেশিন কিনেছে, মানে একটি ব্যবসা হিসেবে 2021 সালে একটি মেশিন কেনা হয়েছে যার মূল্য আমরা 15 লাখ টাকা ধরতে পারি। তো খরচের ধারণা অনুসারে এই মেশিনের ক্রয়ের সময়কাল 15 লাখ টাকা হিসাব বইতেই রেকর্ড করা হবে, এমনকি যদি মেশিনের বর্তমান মূল্য বেশি বা কম হয় তার সত্ত্বেও। তো খরচের ধারণা ব্যবসার স্থিতিপত্র মানে ব্যালেন্স শিট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি সম্পদের বাস্তব ক্রয় মূল্যকে প্রতিফলিত করে এবং বাজারের অস্থিরভাবে বা অস্থিরতার ভাবে সেই হিসেবে একটি প্রভাবও ফেলতে পারে এবং সেই প্রভাব থেকে আর্থিক প্রতিবেদনকেও সুরক্ষিত রাখা যায় বা সুরক্ষিত রাখতে সাহায্য করে বা সুরক্ষিত রাখে। তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে আমরা এটাই জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে।